দেখো, তো এইটা হয়ে গেল ফিল্টার। নেক্সট দেখো ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। বলো ট্রানজিয়েন্ট অ্যানালিসিস বলো বিশাল। বলছি ব্যান্ড পাস ফিল্টারে যেটা দেখালেন না একটু গেট সিগন্যাল করে, মানে যেটাকে বললেন দুটো ইউনিট, ওটার ওকে যে 5 মিনিট সার্কিটটা ব্রেক। বলো বিশাল হ্যালো, বলো। হ্যাঁ বলছি ওটার যে সার্কিট দিয়ে দেখিয়েছিলেন না, মানে আরএলসি দিয়ে যেটা কম্বিনেশন করে হ্যাঁ দেখিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওটার কি রকম এক্সপ্লেনেশন হবে, মানে ওটা কি করে ওই গ্রাফটা তৈরি করছে? ধরো এই যে তুমি কার্ভটার কথা বলছো তো, এই কার্ভটার কথা বলছো তো, তুমি এখানে একটা পার্টিকুলার ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করতে পারো। এটা কি করছে? ফ্রিকোয়েন্সি সিলেক্টর, মানে তুমি ধরো ইন্ডাক্টরে এমন একটা ভ্যালু ভ্যালু সিলেক্ট করলে আর ক্যাপাসিটার এমন একটা ভ্যালু সিলেক্ট করলে, মানে তুমি সিলেকশন করতে পারবে। ধরো যে কোনো একটাকে তুমি যদি ভ্যারি করাও, তাহলে কি হবে? এই যে কার্ভটাকে তুমি ডান দিক বাঁ দিক করতে পারবে না। এই দেখো, এই কার্ভটাকে তুমি ডান দিক বাঁ দিক করতে পারবে তো, ছোট বড় করতে পারবে তো। সেটা কখন পসিবল হবে? শুধু ক্যাপাসিটার লাগালে তো পসিবল নয় সেটা, না। শুধু ক্যাপাসিটার লাগালে কি হয়ে যাবে? সেটা লো পাস হয়ে যাবে, মানে শুধুমাত্র এইটুকু পোর্শন পাবে। লো পাসে এইটুকু পোর্শন পাবে, হাই এর পোর্শন তো পাবেই না। হুম। এই পোর্শনটা তো তোমার থাকবেই না। তার মানে তোমাকে একটা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে। মানে এই ফ্রিকোয়েন্সি যে পার্টিকুলার তুমি সিলেকশন করছো, সাপোজ ধর এটা ওমেগা এল, এটা ওমেগা এইচ, এই সিলেকশনটা কার জন্য পসিবল হচ্ছে? এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের কম্বিনেশনটার জন্য পসিবল হচ্ছে। শুধু ক্যাপাসিটর থাকলে আমরা করতে পারতাম না, বুঝতে পারলে? শুধু ক্যাপাসিটর ইউজ করলে তো তখন সেটা লো, তোমার যেটা ছিল সেটা হয়ে যায়, লো ফ্রিকোয়েন্সি হয়ে যায়, বুঝতে পারলে? আচ্ছা। মানে লো পাস ফিল্টার হয়ে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টকে সিলেকশন করা, তো তার জন্য আমাকে এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের কম্বিনেশনটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি। ঠিক আছে, এখন বাজে 7টা 49, আমরা শুরু করব ধরো ওই 7টা 52 থেকে। 3 মিনিটের ব্রেক। তারপর কতক্ষণ চলবে স্যার? 1 ঘন্টা? যতক্ষণ সিলেবাস শেষ না হয় সার্কিট থিওরি। ওকে স্যার, ওকে। আজকে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আর কি কি টপিক চলবে? 1 মিনিট বলছি। তুমি সিলেবাস দেখেছো? সিলেবাসটা দেখো। এরপরে আর দুটো চ্যাপ্টার আছে। ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের পরে আছে হচ্ছে গিয়ে তোমার 3 ফেজ সার্কিট, আর 3 ফেজ সার্কিটের পরে আছে গিয়ে তোমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, টোটাল 12টা চ্যাপ্টার আছে। দেখো ভাই, পড়তে হলে একটু বেশি পড়তে হবে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। হুম, এই হচ্ছে ব্যাপার। যেগুলো ইম্পর্টেন্ট কম, সেই জায়গাগুলো আমি বাদ দিয়েছি। আর যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, মোটামুটি দেখো 165টা স্লাইড আছে। ঠিক আছে, মানে 165টা স্লাইডের মধ্যে তোমার সার্কিট থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। 165টা সার্কিটের মধ্যে, স্লাইডের মধ্যে তোমার সার্কিট থিওরিটা মোটামুটি আমি একটা কভারেজ দিয়ে দেবো। 7টা 52 থেকে শুরু করছি। ঠিক আছে, 2 মিনিট বাদ থেকে। কেউ বেরোবে না, কেউ বেরোবে না, বেরোলে আবার ইন করতে হবে। এই পরীক্ষার ডেটটা এমন একটা মানে ঝামেলার জায়গায় ফেলে দিয়েছে না, এই পরীক্ষার ডেটটার জন্য আমরা সব সমস্যায় পড়ে গেছি। না এরা ক্লিয়ার করে বলছে যে কবে পরীক্ষা হবে, না এরা জানাচ্ছে যে কবে, মানে কবে কি হবে না হবে, এই জন্য আমার সমস্যায় আছে। ঠিক আছে, আদারওয়াইজ তোমরা বলে বিশ্বাস করবে না, এই জিনিসগুলো তোমার আমার কাছে পড়তে এত ভালো লাগবে যে তোমরা এগুলো ক্লাসেই তোমাদের পড়া মুখস্থ হয়ে যাবে, বাড়িতে গিয়ে আর কিছু পড়তে হবে না। ঠিক আছে, আর এগুলো সারা জীবন মনে থেকে যাবে। জাস্ট ইকুয়েশন গুলো একবার বুঝতে পারলেই সারা জীবন করতে হবে। ঠিক আছে, দেখো। একটা প্রশ্ন ছিল। বলো না, একটা কেন, 5খানা করো। স্যার বলছি, এই যে আমরা যে ভ্যালু গুলো নিই, এই যে ধরুন 220 ভোল্ট বা যাই কারেন্টের ভ্যালু, ওগুলো স্যার আরএমএস ভ্যালু না এভারেজ ভ্যালু, ওই ব্যাপারটা একটু বললে। এই ব্যাপারটা একটু বলবো। তোমার কি মনে হয় আমরা কি ভ্যালু নিই?
বলো। এভারেজ স্যার। অ্যাভারেজ নেই তোমার, কেন মনে হচ্ছে অ্যাভারেজ নেই? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাভারেজ? জানো অ্যাভারেজ ভ্যালু কাকে বলে? ডেফিনেশন দেখতে হবে স্যার মন। তুমি দেখো যে তুমি যখন অ্যাভারেজ ভ্যালু বলছো তাহলে তুমি আদৌ অ্যাভারেজ ভ্যালু পাচ্ছ কিনা। তুমি যে ডেফিনেশনটা অ্যাভারেজ ভ্যালু যদি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে আদৌ আমরা সার্কিটে অ্যাভারেজ ভ্যালু পাই কি পাই না। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো তোমাদের যখন মেজারমেন্ট পড়াবো তখন একটা ভালো ডেফিনেশন বলবো, সেই তখনকার জন্য ওয়েট করো, তখন তুমি বুঝতে পারবে। ঠিক আছে? স্যার তুমি মেশিন আমার- শুরু করবেন? হুম, মেশিন কাল থেকে শুরু করবেন? মেশিন কালকে থেকে শুরু হবে। আচ্ছা ওটাই। 3 দিন মেশিন হবে, কালকে ডিসি মেশিন শেষ, কালকে ডিসি মেশিন শেষ, তারপরের দিন এসি মেশিন শেষ। স্যার তাহলে তো এটা ট্রানজিয়েন্ট কেস হয়ে যাচ্ছে, সুইচ অফ অন। হ্যাঁ এটা ট্রানজিয়েন্টই তো। হ্যাঁ ওটাই বলছি। তোমাকে এটাও তো বুঝতে হবে যে কোনো জিনিসকে বেশি করে বলা ইট ইজ আ ভেরি ইজি থিং, বাট কোনো জিনিসকে গুছিয়ে একটা স্মল প্যাকেজের মধ্যে নিয়ে আসা ইট ইজ মোর ডিফিকাল্ট থিং। তোমাকে যদি আমি 100 খানা কোশ্চেন দিই দ্যাট ইজ মোর ইজিয়ার 100 খানা কোশ্চেনকে খুঁজে বার করা, বাট 100 খানার মধ্যে 20টাকে খুঁজে বার করা ইজ ফার মোর ডিফিকাল্ট। ঠিক আছে? আমি যে 100টার মধ্যে ধরো আমার আমার যে মানে ধরো সেলফ নোট যেটা আছে, সেলফ নোটের মধ্যে মোটামুটি 350-এর কাছাকাছি বা 250-এর কাছাকাছি পেজ আছে। তো সেই 250-এর কাছাকাছি পেজকে আমি এখানে ধরো কতগুলো পেজ হয়েছে, এটা হচ্ছে 164, তাও আবার স্লাইড। ঠিক আছে? যে 164 খানা আছে স্লাইড, যেখানে আমাদের অন অ্যান অ্যাভারেজ এক একটা ক্লাসের মানে এই যে ধরো তোমরা ভিডিওগুলো হয়তো দেখেছো, সেইখানে এক একটা ক্লাসেরই মোটামুটি খান 5 পাতা বা খান 10 পাতা লেখা হয়। ঠিক আছে? তো সেই হিসাবে বলতে গেলে এটা কিছুই নয়। ঠিক আছে? এইগুলো দেখো, এইগুলো হচ্ছে কি, আমি জানি না তোমরা কোথাও প্রিপারেশন আগে নিয়েছো কিনা বা হয়তো নিজে থেকেই পড়াশোনা করছিলে। তো যখন তুমি কারোর কাছ থেকে কোনো একজন পার্টিকুলার পার্সনের কাছ থেকে প্রিপারেশন নেবে, সে তার এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করবে। ঠিক আছে? তার নলেজটা সে তার সাথে তোমাদের সাথে শেয়ার করবে। তো সেইটা নির্ভর করছে যে দিচ্ছে তার উপর এবং তার ড্রাইভের উপর। ঠিক আছে? সে কতটা তোমাকে নিয়ে যাবে দৌড়ে, সেটা তার উপর নির্ভর করছে। চলো শুরু করা যাক। দেখো ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, তো ট্রানজিয়েন্ট সম্বন্ধে তোমরা তো অনেকটাই জানো। ঠিক আছে? জাস্ট এইটুকু বুঝে রাখো, ট্রানজিয়েন্ট সম্বন্ধে জাস্ট এইটুকু প্যারামিটার বুঝে রাখো, সেটা হচ্ছে যে এক মিনিট, তোমরা এইটুকু পয়েন্ট একটু নোট রাখবে যে ট্রানজিয়েন্ট কন্ডিশন বলতে আমরা কোন কন্ডিশনটাকে বুঝি। ট্রানজিয়েন্ট কন্ডিশন বলতে আমরা বুঝি হচ্ছে দ্য ইনস্ট্যান্ট অফ চেঞ্জ কে বুঝি, দ্য ইনস্ট্যান্ট অফ চেঞ্জ, দ্য ইনস্ট্যান্ট অফ চেঞ্জ কে বুঝি, দ্য ইনস্ট্যান্ট অফ চেঞ্জ, এটাকেই আমরা বলে থাকি ট্রানজিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে? ট্রানজিয়েন্ট কন্ডিশন, কন্ডিশন, কন্ডিশন। ঠিক আছে? এই ট্রানজিয়েন্ট কন্ডিশনটা অ্যাকচুয়ালি কোথায়, মানে এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কোন পজিশনকে বোঝায়? এই পজিশনটা অ্যাকচুয়ালি বোঝায় টাইম টি ইকুয়াল টু 0+, এই সিচুয়েশনটাকে বোঝায়। 0+ মানে কি স্যার? মানে যখন আমি জাস্ট সুইচটাকে অন করেছি, এটা হচ্ছে টাইম টি ইকুয়াল টু 0, যে সময় আমি সুইচটাকে অন করেছি। আর 0+ মানে হচ্ছে জাস্ট একটুখানি এগিয়েছে। ঠিক আছে? জাস্ট একটুখানি এগিয়েছে। তো এই কন্ডিশনটাকে আমাদের ইনস্ট্যান্ট অফ চেঞ্জ হিসেবে বলা হয় বা ট্রানজিয়েন্ট কন্ডিশন হিসেবে আমরা বলে থাকি। এবার এই ট্রানজিয়েন্ট কন্ডিশনটাতে সার্কিট প্যারামিটারের বিহেভিয়ার আলাদা হয়। আবার বলছি, ইনস্ট্যান্ট অফ চেঞ্জে যখন পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সময়তে আমাদের যে সার্কিট প্যারামিটারস গুলো, সার্কিট এলিমেন্ট গুলো রয়েছে, দ্যাট ইজ আর, এল এন্ড সি, হ্যাভ দেয়ার ডিফারেন্ট নেচার, তাদের নেচারটা কিন্তু আলাদা হয়ে যায় অ্যাজ কম্পেয়ার টু স্টেডি স্টেট নেচার। স্টেডি স্টেট মানে কি? দ্য সিচুয়েশন, এটা কিরকম ভাবে লিখবো, দ্য কন্ডিশন অফ, এরকম বলতে পারো, স্টেবিলিটি, দ্য কন্ডিশন অফ স্টেবিলিটি। মানে এটাকে আমরা কাকে বলছি? এটা আমরা বলছি স্টেডি স্টেট কন্ডিশন। স্টেডি স্টেট কন্ডিশন মানে কি?
স্টেডি স্টেট কন্ডিশন মানে হচ্ছে টাইম টি ইকুয়ালস টু ইনফিনিটি, টাইম টি ইকুয়ালস টু ইনফিনিটি বা টি টেন্স টু ইনফিনিটি, টি ইকুয়ালস টু ইনফিনিটি বা টি টেন্স টু ইনফিনিটি লেখাটা ভালো হবে, টি টেন্স টু ইনফিনিটি লেখাটা ভালো হবে, টি টেন্স টু ইনফিনিটি। দাঁড়াও, টাইম টি, সরি এক মিনিট, এই ভুল জায়গায় এই লোকেশনটা ইউজ করেছি, টি টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। সো দ্য ইনস্ট্যান্ট অফ চেঞ্জ কে আমরা বলছি ট্রানজিয়েন্ট কন্ডিশন হিসেবে, আর দ্য ইনস্ট্যান্ট অফ স্টেবিলিটি দ্য কন্ডিশন অফ স্টেবিলিটি যেখানে কার্ভের আর কোনো চেঞ্জ নেই, তো সেই কন্ডিশনটাকে আমরা বলছি স্টেডি স্টেট কন্ডিশন হিসাবে, ঠিক আছে। ধরো ইনস্ট্যান্টটা কিরকম ভাবে আমি বোঝাবো, এই যে দেখো এইটা হচ্ছে ডার্ক কন্ডিশন, ঠিক আছে। আমার ভিডিওটা যদি দেখো, আমার ভিডিওটা যদি তুমি দেখতে পাও, এটা হচ্ছে ডার্ক কন্ডিশন, ঠিক আছে। আর এইটা হচ্ছে ইনস্ট্যান্ট অফ চেঞ্জ, দেখো এটা হচ্ছে ইনস্ট্যান্ট অফ চেঞ্জ, মানে লাইটটা পুরোপুরি আসার আগে খানিকক্ষণ একটা there was a change, some change ছিল, কিছু একটা পরিবর্তন ছিল, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ইনস্ট্যান্ট অফ চেঞ্জ, মানে তুমি যদি বুঝতে চাও এটাকে কিরকম, সুইচটা অন করার 0.1 সেকেন্ড বা এরকম 0.1 সেকেন্ড বলাটা ভুল হবে, কিছু মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ড পর্যন্ত যে টাইম শিডিউল, সেই টাইম শিডিউলটাকে যদি আমি কনসিডার করি, তো সেই কন্ডিশনটা মানে সেইটুকু টাইমকেই আমরা ট্রানজিয়েন্ট টাইম বলতে পারি বা ট্রানজিয়েন্ট কন্ডিশন আমরা বলতে পারি, সেই সময় অবজেক্টের মধ্যে থাকে, ঠিক আছে। যেমন ধরো তুমি লাইট জ্বালাও বা বাল্ব জ্বালাও, যাই করো, তো সেই সিচুয়েশনটা ইনিশিয়ালি অবজার্ভ করতে পারি, ঠিক আছে। আর স্টেডি স্টেট কন্ডিশন কোনটা, এখন ধরো টাইম টি ইকুয়ালস টি টেন্স টু ইনফিনিটির দিকে এগোচ্ছে, মানে বাল্বটা জ্বালিয়ে রেখে দিয়ে আমি চলে গেছি, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, 10-5 মিনিট হয়ে গেছে, তবুও বাল্বটা ওর মতো কিন্তু জ্বলে যাচ্ছে। তো এইটা হচ্ছে বেসিক আইডিয়া অ্যাবাউট ইওর ট্রানজিয়েন্ট। এই ট্রানজিয়েন্ট কন্ডিশন কাকে বলে, স্টেডি স্টেট কন্ডিশন কাকে বলে, এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া। এবার দেখো এই কন্ডিশন গুলোতে আমি যদি ক্যাপাসিটরের নেচারটা কিরকম হয়, আমাদের যে সার্কিট এলিমেন্ট আছে, তো ক্যাপাসিটরের নেচারটাকে যদি চেক করি বা ইন্ডাক্টরের নেচারটাকে যদি চেঞ্জ করি, তো কিরকম চেক করি, তাহলে কি পাবো। ধরো একটা বেসিক সার্কিট যদি আমি এইভাবে কনসিডার করি, ধরো এখানে একটা ফর এক্সাম্পল একটা ব্যাটারি নিয়েছি, একটা সুইচ নিয়েছি, একটা রেজিস্টার নিয়েছি, একটা ক্যাপাসিটর নিয়েছি, ঠিক আছে। তো ধরো এই সুইচটা জাস্ট আমি অন করেছি, ঠিক আছে, জাস্ট অন করার সিচুয়েশন, এটা যদি রেজিস্ট্যান্স আর হয়, এটা যদি ক্যাপাসিটেন্স সি হয়, এইখানে যে ভোল্টেজটা আছে সেটা যদি ভি হয়ে থাকে, আর এখানে যদি ভোল্টেজটা হয়ে থাকে ভিসি, এর মধ্যে দিয়ে কারেন্ট যদি একটা ফ্লো হয়ে থাকে সে আই, ধরো আই অফ টি একটা কারেন্ট ফ্লো হয়েছে, ঠিক আছে। তো আই অফ টি লেখাটা কতটা ঠিক হবে জানি না, তো ক্যাপিটাল আই দিয়ে লিখছি, ঠিক আছে, ক্যাপিটাল আই দিয়ে লিখছি এটাকে, আই অফ টি হবে না, ক্যাপিটাল আই লিখছি, আরএমএস ভ্যালুটাকে বোঝাচ্ছি। যদি ক্যাপিটাল আই দিয়ে লিখি, বলো দেখি কেভিএল ইকুয়েশন কার মনে আছে, হোয়াট ইজ দ্য কেভিএল ইকুয়েশন, বলো এখানে কেভিএল ইকুয়েশন কি লিখবো, IR plus হ্যাঁ বলো, যে কোনো একজন সকল ভি ইকুয়াল টু বলো, সুস্মিতার মাইক্রোফোনটা শুনে যাচ্ছে না, একবার হেডফোনটা খুলে বলো, হেডফোনটা খুলে রিপ্লাই দাও। নারায়ণ বলো, IR ভি ইকুয়াল টু আইআর প্লাস ভিসি। প্লাস ভিসি, ঠিক আছে, এটা একটা রিপ্লাই এসেছে, কারেক্ট, এটা একটা রিপ্লাই এসেছে। আচ্ছা, মানে VC equal to স্যার 1/C সমাকল IDT। ভিসি ইকুয়াল টু 1/c সমাকল আইডি, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের কাছে সম্পর্ক এসছে এর, তাই তো। এবার দেখো এই যে আইটাকে আমি কি লিখতে পারি, আইটাকে দেখো চার্জ ট্রান্সফারের রেসপেক্টে লিখতে পারি, কিরকম ভাবে, আই লিখতে পারি ডিকিউ ডিটি হিসাবে, ঠিক আছে, ডিকিউ ডিটি হিসাবে, প্লাস আর ইনটু আর প্লাস ভিসি। এবার ডিকিউ কে কিউ কে কি লিখতে পারি, কিউ কে লিখতে পারি সি ভিসি, দেখো কিউ সমান সমান কি লিখতে পারি, সি ইনটু ভিসি, মানে ভোল্টেজ অ্যাক্রস দি ক্যাপাসিটর ইনটু ক্যাপাসিটেন্স, কিউ ইকুয়াল টু সিবি, সেই ফর্মুলা থেকে, তাহলে সি ভিসি ডিভাইডেড বাই ডিটি ইনটু আর প্লাস ভিসি লিখতে পারি এখান থেকে। তাহলে এখান থেকে কত আসছে, আর ইনটু সি ইনটু ডিভিসি বাই ডিটি প্লাস ভিসি আসছে, রাইট। এবার দেখো ভিটাকে যদি এদিকে নিয়ে আসি কত হবে, ভি মাইনাস ভিসি
ইকুয়াল টু আরসি ইন্টু ডিভিসি বাই ডিটি, রাইট? এবার দেখো এদিকে আমি লিখছি ডিটি বাই আরসি লিখছি, আর এখানে লিখছি ডিভিসি বাই ভি মাইনাস ভিসি। দুদিকে মাইনাস দিয়ে গুণ করছি কারণ এখানে ভিসি আছে, তো ভিসির ইন্টিগ্রেশন নেওয়ার জন্য এখানে যদি আমি ইন্টিগ্রেশনটা নিই তাহলে এখানে মাইনাস চলে আসবে, তো ওই জন্য দুদিকে মাইনাস দিয়ে গুণ করলাম। সো এখানে লিখবো ইন্টিগ্রেশন, এখানেও লিখলাম ইন্টিগ্রেশন। তার মানে কত হচ্ছে 1/RC টা কনস্ট্যান্ট, -1/RC কে বাইরে লিখে দিলাম, আর এখানে একটা ইন্টিগ্রেশন ডিটি করা মানে কত আসবে, টি আসবে, প্লাস একটা কনস্ট্যান্ট কে ধরে নিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, এইটা আমাদের কত বেরোবে, ln ভি মাইনাস ভিসি বেরোবে। ঠিক আছে, কেন ভি মাইনাস ভিসি? ইন্টিগ্রেশন ডিভিসি বাই ভি মাইনাস ভিসি সমান সমান হয় মাইনাস অফ ln ভি মাইনাস ভিসি, তো সেখান থেকে আমার এখানে এই সাইনটা চলে আসছে। ঠিক আছে, এবার দেখো, তো এটা আমি জাস্ট ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশনটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? দেখো আমি জাস্ট দুদিকে মাইনাস মাইনাস করে ইন্টিগ্রেশন করি, যদি ইন্টিগ্রেশনে কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো, আমি সেগুলোও বলতে রাজি আছি। ইফ এনিবডি, ডিভিসি বাই ভি মাইনাস ভিসি থাকলে ওটা লন অফ ভি মাইনাস ভিসি হয়ে যায়। হ্যাঁ এটা লন নয় গো, এলএন, লন বলো না গো। হ্যাঁ, তো দেখো এখানে এটা হচ্ছে ডিভিসি বাই এই ln x বাই ইন্টিগ্রেশন dx বাই x কি হবে, ln x হবে না, তাই তো? তাহলে যদি মাইনাস থাকে, ঠিক আছে, যদি মাইনাস থাকে তাহলে এখানে একটা মাইনাস আসবে, মাইনাস ln x আসবে। যদি মাইনাস x হয়ে থাকে তাহলে এখানে মাইনাস ln x লিখতে হবে। ঠিক আছে, মাইনাস ln x লিখতে হবে। তো এখানে দেখো এটা ভিসি আছে, তো এইতে ভিসিটা আমি ওই জন্য মাইনাস আগে 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 মাইনাস আছে, ওই জন্য আমি এখানে একটা মাইনাস আগে ইউজ করেছি। তো এটা হলো ব্যাপার। তারপরে লন মানে এলএন মানে লগ ই বেস ই, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আপাতত আমি সেটাই জানি। তো এইটা হলো আচ্ছা, ব্যাপার। বুঝছি। এবার দেখো নেক্সট, তো এই যে ইকুয়েশনটা বেরোলো, এই ইকুয়েশনটাতে এবার আমাকে ইনিশিয়াল কন্ডিশন পুট করতে হবে। হোয়াট ইজ ইনিশিয়াল কন্ডিশন? ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে এরকম, যখন টাইম টি ইকুয়ালস টু 0, টাইম টি ইকুয়ালস টু 0 তে তুমি যদি দেখো, বলো তো টাইম টি ইকুয়াল টু 0 তে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? আমি তো এখানে ধরেছি যে ইনিশিয়ালি এর মধ্যে কোনো চার্জ নেই, তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বলো দেখি? 0। তাহলে এবার এই ভ্যালুটা তাহলে কত হবে, -1/RC ইনটু 0 প্লাস কে ইকুয়াল টু ln v, রাইট? তার মানে কে এর ভ্যালু কত বের হচ্ছে, কে এর ভ্যালু কত বেরোচ্ছে বলো, হেল্প করো আমাকে। কে এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে গিয়ে ln v, রাইট? এবার এটাকে এখানে পুট করো, যদি এটাকে এখানে পুট করো তাহলে কি হবে, -1/RC ইনটু t প্লাস ln v ইকুয়াল টু ln v মাইনাস vc। ঠিক আছে, এবার দেখো এই ln v টাকে ওই দিকে নিয়ে যাচ্ছে, তাহলে কত হবে, -1/RC ইনটু t ইকুয়ালস টু ln v মাইনাস vc মাইনাস ln v, ln m মাইনাস ln সরি ln m মাইনাস ln m n মানে হচ্ছে ln v মাইনাস vc ডিভাইডেড বাই v। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, দেখো ln টাকে এদিকে নিয়ে আসছি, এদিকে নিয়ে আসলে কি হবে, e এর পাওয়ারে চলে যাবে, তার মানে v মাইনাস vc ডিভাইডেড বাই v ইকুয়াল টু e পাওয়ার -1/RC ইনটু t। তাহলে এখানে কত লিখতে পারবো, v মাইনাস vc উইল বি ইকুয়াল টু v ইনটু e টু দি পাওয়ার -1/RC ইনটু t। তাহলে এখান থেকে কত লিখতে পারবো, vc এর ভ্যালু v মাইনাস v ইনটু e টু দি পাওয়ার -1/RC ইনটু t, দ্যাট ইজ ইকুয়াল টু vc বেরোচ্ছে। ঠিক আছে, তো ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে এইটা বার করাই ছিল আমার উদ্দেশ্য। তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ কত বেরোলো আলটিমেটলি, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ আলটিমেটলি কত বেরোলো, vc ইকুয়াল টু বলো, v যদি কমন নিয়ে নি 1 মাইনাস e টু দি পাওয়ার -1/RC ইনটু t। ঠিক আছে, এটা বেরোচ্ছে। এবার -1/RC কে কি লিখি, সরি বলো, -1/RC বা 1/RC কে কি লিখি, কারণ মনে আছে, ল্যামডা দিয়ে লিখি, ল্যামডা 1/RC, দ্যাট ইজ টাইম কনস্ট্যান্ট, তাই না? বলো ভাই সকল, ঠিক বলছি কিনা? তাহলে এখান থেকে কি আসছে, হ্যাঁ স্যার। তাহলে ভিসি সমান সমান কত আসছে, ভিসি সমান সমান আসছে ভি ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে,
যদি এটা বড় ক্লাস হতো আরো অনেক ডিটেলে বলতাম, বাট এই অবধি আমার বলা উদ্দেশ্য ছিল যে ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশনটা কিরকম এলো দেখো, এরকম একটা এক্সপোনেনশিয়াল ফর্মে এসে উপস্থিত হলো। তো এই ফর্মুলাটা যে আমি ডিরাইভ করলাম, এটাতে কারোর কোনো আপত্তি আছে কিনা বলবে? এই ইকুয়েশনটাতে কারোর কোনো আপত্তি আছে কিনা বলবে? সবাই বুঝতে পেরেছো কিভাবে করলাম? এইখান থেকে, আচ্ছা এইখান থেকে ধরো এটা হচ্ছে 1, এইটা হচ্ছে ফ্রম 1, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে ফ্রম 2, ঠিক আছে? তো দেখো, কারোর কোনো আপত্তি এই প্রুফটা নিয়ে? কারোর কোনো বক্তব্য? স্যার ল্যামডাটা কি লিখেছেন, আরসি না ল্যামডা 1 হচ্ছে বাই টাইম আরসি? কনস্ট্যান্ট লিখেছি, ল্যামডা হচ্ছে টাইম কনস্ট্যান্ট লিখেছি। হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট? হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট? কে বলতে পারবে টাইম কনস্ট্যান্ট কি জিনিস? বলতে পারবে কেউ হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট? এই প্র্যাকটিসটা তোমাদেরকে করাতেই হবে, আমাকে কিছু করার নেই। বলো দেখি ভাই সকল, ভ্যালু বসাও এখানে, এখানে ভ্যালু বসাও। ধরো এখানে কি বসাবে বলো তো? বল দেখো যদি কি বলো, কি বসাও বলো। টাউ ইকুয়ালস টু টি বসাতে হবে, নাহলে টি ইকুয়ালস টু টাউ। টি বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো, হচ্ছে হ্যাঁ, টি ইকুয়ালস টু টাউ বসাতে হবে, তারপরে ওটাকে বের করতে হবে ওখান থেকে ভিসি ভ্যালুটা। হ্যাঁ, তার মানে এটা দেখো, তার মানে এখান থেকে আমরা ভিসির ইকুয়েশনটা কি পেলাম? v ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা পেয়েছি, তাই তো? এবার দেখো, এই যে ল্যামডা বা টাইম কনস্ট্যান্ট আমি যেটা ধরেছি, যদি টি এর ভ্যালুটা, ঠিক আছে, স্মল টি এর ভ্যালুটা ধরো এরকম হচ্ছে, আচ্ছা দাঁড়াও, স্মল টি এর ভ্যালুটা ধরো হচ্ছে 2 ল্যামডা। 2 ল্যামডা যদি হয়, একবার দেখো তো কত হচ্ছে এই ভ্যালুটা? ভিসি সমান সমান ভি ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1, না কত হচ্ছে? মাইনাস 2 হচ্ছে। দেখো তো এই ভ্যালুটা কত হচ্ছে, ক্যালকুলেশন করে বলো। টি এর ভ্যালু 2 ল্যামডা বসিয়েছি, তাহলে কত হচ্ছে এই ভ্যালুটা? ক্যালকুলেটর ইউজ করো। টি এর ভ্যালু 2 ল্যামডা বসিয়েছি, স্যার 0.135। এই পুরো ভ্যালুটা কত হচ্ছে? না স্যার 0.864 হ্যাঁ ওরকমই আসবে, 0.864 আসবে, ঠিক আছে? এবার দেখো 864 টাইমস বি, এবার দেখো টি ইকুয়াল টু ল্যামডা বসিয়ে দাও, দেখো কত হচ্ছে? টি ইকুয়াল টু ল্যামডা বসিয়ে দাও, দেখো কত হচ্ছে? ভিসি ইকুয়াল টু ভি ইনটু 1 মাইনাস, আরে এত জ্বালাচ্ছে কেন এই সমস্ত ছেলেগুলো? টি ইকুয়াল টু -1, বলো এটা কত হচ্ছে? 0.23 সামথিং আসবে স্যার। 23 হবে না, দোগুণা এমন, এটা 0.86 আসছে না, এটা কত হবে? স্যার পয়েন্ট ই টু দি পাওয়ার -1 মাইনাস ই টু দি পাওয়ার -1 কত আসছে বল? 0.632 হ্যাঁ 0.632। এসো লাইন এসো, দেখো এবার বসাও টি ইকুয়াল টু 3 ল্যামডা। বলো হোয়াট ইজ ভিসি? স্যার আমাদের দিয়ে এরকম করছেন কেন স্যার? এরকম করার পেছনে আমার উদ্দেশ্য আছে ভাই সকল, আমি এমনি এমনি কারোর সময় নষ্ট করি না। -3, বলো কত হবে? বলো 0.95 0.95, তাই তো? আচ্ছা 0.95 এর পরে আর দুটো ডিজিট বলো। 02 9502 ভোল্ট। এবার দেখো আরেকটা লাস্ট ল্যামডা ভিসি আরেকটা করব জাস্ট। পি ইকুয়াল টু 5 ল্যামডার জন্য কত হচ্ছে আর 4 ল্যামডার জন্য ভ্যালুটা কত হচ্ছে বলো? 4 এর বলো। জন্য হচ্ছে 0.98 0.98, তারপরে 16 ভোল্ট, আর এটা কত হচ্ছে বলো? 5 হচ্ছে 0.99 0.99 ভি। এবার দেখো ভালো করে বোঝো, এবার সবাই মাইক্রোফোন বন্ধ করো, যেটা বলছি মন দিয়ে শুনবে। যে ধরো আমরা যে স্যাটেলাইট গুলো পাঠাই বা যে ধরো আমাদের এরোপ্লেন গুলো চলে, সেইখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগানো আছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলোর টাইম কনস্ট্যান্ট
খুব বেশি হতে হয়, মানে টি ইকুয়ালস টু 5 বা টি ইকুয়ালস টু 4 ল্যামডা এরকম হতে হয়, টি ইকুয়ালস টু 5 ল্যামডা এরকম হতে হয়। কেন এরকম হতে হয়? তার কারণ হচ্ছে তার ফেলিয়ারকে আমরা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। ঠিক আছে, তুমি দেখো, তুমি যত টাইম কনস্ট্যান্টটাকে বাড়িয়েছো, ঠিক আছে, যত টাইম কনস্ট্যান্ট ইনক্রিজ করেছো, তত দেখো কি হয়েছে, ফাইনাল যে ভ্যালুটা বেরোলো, ফাইনাল ভ্যালুটা মানে অরিজিনাল মানে ফাইনাল ভ্যালুটা তার ইনিশিয়াল ভ্যালুর কাছাকাছি চলে গেছে। ঠিক আছে, মানে আমি কি বলছি ভালো করে বুঝবে, যদি আমরা এরকম একটা কোশ্চেন আসে, দেখবে খুব ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। যখন আমরা কন্ট্রোল সিস্টেমে আলোচনা করি, যখন আমরা কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করি, তখন টাইম কনস্ট্যান্টকে 5 ল্যামডা ধরে নিই, 5 ল্যামডা ধরে নিই টাইম কনস্ট্যান্টকে ফর কন্ট্রোল সিস্টেমস এর জন্য। যখন আমরা মেজারমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করি, তখন আমরা তোমার 4 ল্যামডা ধরে নিই বা 4 ল্যামডা নিয়ে 4 ল্যামডা ধরে নিই। আর যখন সার্কিট থিওরি নিয়ে আলোচনা করি, তখন টাইম কনস্ট্যান্টকে আমরা 3 ল্যামডা ধরে নিই। আবার বলছি, যখন কোনো কন্ট্রোল সিস্টেমস নিয়ে আলোচনা করি, সেই কন্ট্রোল সিস্টেমস এর ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করতে গিয়ে দেখবে টাইম কনস্ট্যান্টকে 5 ল্যামডা ধরা হয়। ঠিক আছে, যখন তুমি মেজারমেন্ট সিস্টেম নিয়ে কাজ করবে 4 ল্যামডা ধরা হয়, যখন সার্কিট থিওরি নিয়ে কাজ করবে তখন 3 ল্যামডা ধরা হয়। এবার এই জিনিসগুলোর মধ্যে ফারাকটা কোথায়? ধরো একটা এরোপ্লেনের মধ্যে যতটা পরিমাণ অ্যাকুরেসির দরকার আছে, ঠিক আছে, তোমার ঘরে যে ভোল্টমিটার বা অ্যামমিটার তোমার ল্যাবে যেটা আছে, সেটা অতটা অ্যাকুরেট না হলেও চলবে। কোন সিস্টেমকে যত বেশি অ্যাকুরেট করতে হবে, তত তার কস্টিং ইনক্রিজ করবে। তাহলে কোন সিস্টেমকে যদি আমি 5 ল্যামডায় করতে চাই, তার মানে সেই সিস্টেমটা অনেক বেশি অ্যাকুরেট, এবং অ্যাকুরেট হওয়ার জন্য তার কষ্ট অনেক বেশি। ওই জন্য যে সিস্টেমটা যেরকম, সেই সিস্টেমে সেই রকম আমরা টাইম কনস্ট্যান্টকে ব্যবহার করে থাকি। যদি একটা এরোপ্লেন হয়, এরোপ্লেনের মধ্যে ইট ইজ আ হাইয়েস্ট প্রায়োরিটি, যেখানে আমাকে মানে সিকিউরিটি হচ্ছে আটমোস্ট, তো সেখানে আমাকে এমন সিস্টেম ডিজাইন করতে হবে যেখানে টাইম কনস্ট্যান্ট হবে 5 ল্যামডা বা তারও বেশি। যে সিস্টেমটার অতটা অ্যাকুরেসির দরকার নেই, যেমন ধরো একটা মেজারমেন্ট সিস্টেম, তো তার জন্য মোটামুটি হলেও হবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু কম টাইম কনস্ট্যান্ট ব্যবহার করতে পারি। তার কারণটা কি, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, মানে অতটা কি বলবো, অতটা প্রিসাইজ আমার রিডিং এর দরকার নেই, তো সেক্ষেত্রে আমি একটা কম পয়সা খরচা করতে পারি। তো ওই জন্য টাইম কনস্ট্যান্টটা কম লাগাতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো সার্কিট থিওরির ক্ষেত্রে, ধরো যে বেসিক সার্কিট গুলো যেখানে আমরা ইউজ করে থাকি, তো সেখানে অতটা দরকারই নেই, মানে অতটা অ্যাকুরেসি দরকারই পড়বে না, তো সেক্ষেত্রে আমরা 3 ল্যামডাও ইউজ করে থাকি। তো কিছু কিছু জায়গায় দেখবে কন্ট্রোল সিস্টেম পড়ার সময় তোমরা টাইম কনস্ট্যান্টকে 5 ল্যামডা হিসেবে কনসিডার করেছো, আবার যখন সার্কিট মেজারমেন্ট অথবা সার্কিট থিওরি পড়েছো, তখন 3 ল্যামডা অথবা 4 ল্যামডা ইউজ করেছো। এই মেইন রিজনটা একটাই জায়গায়, যেখানে তোমার বেশি কি বলবো সিকিউরিটির দরকার, যেখানে তোমার বেশি প্রিসাইসনেস এর দরকার, সেখানে তোমার বেশি পরিমাণ মানে টাইম কনস্ট্যান্টের ভ্যালুটাকে বেশি ধরতে হয়। আর যেখানে তোমার দরকার নেই, সেখানে তুমি কম কম ধরলেও চলবে। এইবার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট? টাইম কনস্ট্যান্ট হচ্ছে সেই ভ্যালুটা, দ্য ভ্যালু ফর উইচ মানে আউটপুট ভোল্টেজ রিচেস 0.632 টাইমস দি ইনপুট ভোল্টেজ। মানে যে টাইমের মধ্যে, আবার বলছি, যে টাইমের মধ্যে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের 0.632 টাইমস অ্যাপিয়ার করে, মানে রাইজ করে বা 0.632 টাইমস পর্যন্ত পৌঁছয়, সেইটাকে বলে তার টাইম কনস্ট্যান্ট বা ইউনিট টাইম কনস্ট্যান্ট হিসাবে। তাহলে কোন সিস্টেমের টাইম কনস্ট্যান্ট যত বাড়বে, সেই সিস্টেমটা তত বেশি কস্টলি হতে শুরু করবে। টাইম কনস্ট্যান্টটা কোনটা? টাইম কনস্ট্যান্টটা হচ্ছে একটা সিস্টেম রয়েছে, তার তুমি ইনপুট দিয়েছো, সেই ইনপুট দেওয়ার পর আউটপুটে যেটা আউটপুট আসছে, সেই আউটপুটটা যদি ইনপুট ভোল্টেজের 0.632 টাইমস রিচ করতে যতটা টাইম লাগে, আবার বলছি, একটা বক্স আছে, বাক্সতে ইনপুট দিয়েছো, একটা বাক্স আছে একটা বাক্স আছে ধরো তুমি এখানে ভি ভোল্টেজ ইনপুট দিয়েছো। এবার এইখানে ভোল্টেজটা ছিল প্রথমে 0 ভোল্ট, সেই 0 ভোল্ট থেকে 0.632 ভি পর্যন্ত পৌঁছতে যে টাইমটা লেগেছে, দ্যাট টাইম ইজ কল্ড অ্যাজ ইটস টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, এইবার কোন সিস্টেমের টাইম কনস্ট্যান্ট যত ইনক্রিজ করানো হবে, তত সেই সিস্টেমটা কি হবে, বেশি কমপ্লেক্স হতে শুরু করবে, সেই সিস্টেমটা কি হবে, তত বেশি মানে জটিল হতে শুরু করবে। এবার দেখো আমি কি বললাম, টাইম কনস্ট্যান্টের কনসেপ্টটা কি তোমরা বুঝতে পারলে কিনা, এবং কোথায় কি ধরনের টাইম কনস্ট্যান্ট ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় সেটা বুঝতে পারলে কিনা? দেখো ভাই সকল, কি বললাম বুঝতে পারলে কিনা?
সবাইকেই বলছি টাইম কনস্ট্যান্টের ব্যাপারে কি বললাম, টাইম কনস্ট্যান্টের আইডিয়াটা তোমাদের কি হলো বুঝতে পারলে কিনা বলবে। দ্য টাইম রিকোয়ার্ড ফর দি আউটপুট রেসপন্স টু রিচ 0.632 টাইমস ইটস ইনপুট সিগন্যাল ইজ কল্ড অ্যাজ ইটস টাইম কনস্ট্যান্ট। আবার বলছি, the time required by the output response to reach 0.632 times the input response is called as its time constant. দেখো বুঝতে পারলে কিনা? তাহলে বলো, তুমি যদি একটা ধরো তুমি যদি একটা ওই নাসায় কাজ করো, ঠিক আছে, তাহলে নাসায় কাজ করলে তুমি কোনটা ব্যবহার করলে, কোন ধরনের টাইম কনস্ট্যান্ট ওলা সিস্টেম ইউজ করবে? 5 ল্যাম্বডা, 2 ল্যাম্বডা, 3 ল্যাম্বডা, 4 ল্যাম্বডা, কি রকম হওয়া উচিত তার টাইম কনস্ট্যান্ট সেই সিস্টেম গুলো? 5 lambda স্যার। 5 ল্যাম্বডা, তাই তো? বুঝতে পারলে তো? দেখো দেখো মেন হচ্ছে কনসেপ্ট। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি যে কোনো জিনিস কিন্তু নিজে থেকে আরামসে বুঝতে পারবে, আমাকে আলাদা করে বোঝানোর কোনো দরকার পড়বে না। দেখো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবার দেখো সেকেন্ড পয়েন্ট। একটু জল খেয়ে নি, দাঁড়াও। আচ্ছা, এটা তোমাদের একটু শর্টে বলে দিই। এই জায়গাটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এই জায়গাটা কিছু করার নেই, নাহলে আমি তোমাদের বলতাম, একটু ডিটেলসে বলতাম। এই যে কার্ভটা রয়েছে, এই কার্ভটা কিরকম দেখতে হবে বলতো? কি বলতে পারবি? এই ইকুয়েশনটা দেখে কার্ভকে ড্র করতে পারবি বল? প্রথমত আমাকে বলো যে হোয়াট ইজ দি কার্ভ অফ এ ই টু দি পাওয়ার এক্স? ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ কিরকম হয়? কে বলবে? ওরে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচে নেমে যাবে স্যার। এই যে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, তাই তো? পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ কিরকম হবে? এটা যদি ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিরকম হবে? কন্টিনিউয়াসলি ডিক্রিজিং কার্ভ হবে, তাই তো? এবার বলো, এইটা যদি 1 হয়, এটা যদি 1 লাইন হয়, এবার 1 লাইন থেকে যদি এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স কার্ভকে তুমি বাদ দাও, তাহলে সেটা দেখতে কিরকম হবে? এই এক লাইন থেকে যদি এই কার্ভটাকে বাদ দাও তাহলে কি রকম দেখতে হবে? এইরকম হবে না? দেখো এইরকম হবে না? বলো, ই টু দি পাওয়ার এক্স কিরকম করে ড্র করলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিরকম করে ড্র করলাম, 1 কিভাবে ড্র করলাম, আর এটা কি ড্র করলাম? এটা ড্র করলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো বুঝতে পারলে কি করলাম? এই কার্ভটা এটাও হবে না? ধরো এই কার্ভ থেকে এই সরি এই 1 থেকে যদি এটাকে বাদ দাও তাহলে এই এই কার্ভটা আসবে না? দেখো আসবে তো? ব্যাস, ভেরি গুড। দিস ইজ দি ক্যাপাসিটর চার্জিং কার্ভ, যেখানে আমি ভিসি কে কি লিখেছি, যদি ভি কমন নিয়ে নিই, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যাম্ডা। দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? এক্সটা এখানে টি বাই ল্যাম্ডা, আর এর সঙ্গে একটা ম্যাগনিটিউড গুণ হয়ে আছে, ঠিক আছে? সো দিস কার্ভ ইজ নাথিং বাট দিস ওয়ান, ঠিক আছে? তো এইটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং কার্ভ। বুঝতে পারলে? ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ, এদিকে ভোল্টেজ আছে, এদিকে টাইম আছে। দিস ইজ দি ক্যাপাসিটর চার্জিং ভোল্টেজ কার্ভ, ঠিক আছে? এবার দেখো, যদি ভোল্টেজ এটা হয়ে থাকে, কারেন্ট কি হবে বলো? কারেন্ট হচ্ছে আই ডিকিউ ডিটি, তাই তো? কিউ মানে কি বলো? সি ভিসি ডিটি। তার মানে সি যদি বাইরে চলে যায়, ডিভিসি বাই ডিটি, ঠিক আছে? তাহলে এবার যদি এখান থেকে আমি ইন্টিগ্রেট করতে শুরু করি তাহলে কি হবে? ডিটি বাই সি, সরি এদিকে তো আই আছে, তার মানে ধরো আমি এখান থেকে বার করতে চাইছি কারেন্টের নেচারটা। আচ্ছা, তো আই সমান সমান কি লিখবো? সি ইন্টু ডিভিসি বাই ডিটি। এবার ভিসির ভ্যালু কত এসছে? ভিসির ভ্যালু তোমরা বার করেছো মাত্র ডিডিটি অফ ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই ল্যামডা, এটা বেরিয়েছে, তাই তো? তো ভিটাকে বাইরে নিয়ে নাও, তাহলে কত হবে?
বিসি বাইরে চলে গেল। এখানে কত হচ্ছে তোমার, ধরো প্রথমটার জন্য তোমার তো 1টা 0 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস আসছে, তার মানে মাইনাস বিসি বাইরে হলো মাইনাস, আর মাইনাস 1/λ আগে আসছে, মাইনাস 1/λ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা। তার মানে কত হচ্ছে বলো, ভি ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা। এবার বলো ল্যামডা সমান সমান কি ছিল, ল্যামডাকে কি ধরেছিলাম, টি 1/RC, তাই তো, 1/RC ধরেছিলাম, তাই তো। আচ্ছা, তার মানে ল্যামডা সমান সমান যদি 1/RC লিখি, 1/RC 1/RC, এক মিনিট, তো ঠিকই লিখেছি, ডিসি ইকুয়ালস টু ডিজিডি বাই, দাঁড়াও, কিউ ইকুয়াল টু সিভি, এটা ঠিক আছে, কোথায় গেল কিউটা, এই যে কিউ, কিউ ইকুয়াল টু সিবিসি, তাহলে কিউ ইকুয়াল টু আমি লিখেছি হচ্ছে কি এখানে সিবিসি, সিটা বাইরে নিয়েছি, ডিভিসি বাই ডিটি লিখেছি, আইটা বাইরে আছে, সি ডিভিসি বাই ডিটি লিখেছি, সি। এবার ভিসির ভ্যালু কত লিখলাম, ভি ইন্টু 1 মাইনাস টি বাই ল্যামডা। তাহলে এবার যদি আমি এখানে ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভটা কি ভুল করলাম নাকি, ভি যদি হয় ডেরিভেটিভটা কি ভুল করলাম নাকি, দেখতো এখানটা কি করলাম, ভুল করলাম না ঠিক করলাম, ডেরিভেটিভটা বল ঠিক করেছি কিনা, কত হওয়া উচিত, ভিসি ল্যামডা ইকুয়াল টু তো আরসি নাকি, ল্যামডা ইকুয়াল টু 1/RC কবে থেকে হলো, ল্যামডা ইকুয়াল টু তো আরসি তো, দাঁড়া হ্যাঁ স্যার আরসি হবে, আরসি আরসি তো, আমি এখানে কি লিখেছি, মানে ভুলভাল লিখেছি কেন, 1/RC, এটা 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 আর 1/RC না, এটা ল্যামডা ইকুয়াল টু আরসি হবে, স্যার বলছিলাম তখন। ল্যামডা ইকুয়াল টু আরসি হবে ওখানটা, ঠিক আছে। তো এখান থেকে দেখো, ল্যামডা ইকুয়াল যদি আমি আরসি লিখি তাহলে কত হচ্ছে, এইখানে আরসি লিখবো, তাই তো, তাহলে দেখো এখানে কত হচ্ছে, তাহলে এখানে আমাদের হচ্ছে গিয়ে আই ইকুয়াল টু ভি ইন্টু সি ডিভাইডেড বাই আরসি ইন্টু ভিভি ইন্টু, এইটা হচ্ছে কত, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা, ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই ল্যামডা, আরসি আরসি কেটে গেল। তার মানে কারেন্টের ইকুয়েশনটা কি দাঁড়ালো বলো, তাহলে দেখো এখান থেকে কারেন্টের ইকুয়েশনটা কি বেরোচ্ছে, কারেন্ট ইকুয়েশন বেরোচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কারণটা কিরকম হয়, এইরকম হয় তো, দেখো এটা তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ, এটা তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর রিলেশনশিপ, দেখো সবাই একমত তো, আই ইকুয়াল টু ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে দেখতে কিরকম হবে, এইরকম হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এইরকম, যখন ক্যাপাসিটরের ভোল্টেজটা তোমার 0 ছিল, তখন ক্যাপাসিটরের করছি, এদিকে যদি টি থাকে, এদিকে যদি আই থাকে, তাহলে প্রথমে থাকবে এটা কত হবে, 0 হবে, এই প্রথমে তোমার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, তারপরে আস্তে 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 0 হয়ে যাবে। দেখো এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই নেচারটা অ্যাকচুয়ালি এই নেচারটাকে ইন্ডিকেট করে। সো দিস ইজ দি ক্যাপাসিটর চার্জিং কারেন্ট, এটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং কারেন্ট। তাহলে এটা হচ্ছে আই চার্জিং আর এটা হচ্ছে ভি চার্জিং। বুঝতে পারলে কি করলাম, দেখো এই কারেন্টটাকে আমি প্লট করলাম এখানে, আর এই যে ভ্যালুটা পেয়েছি এটা কত, এইটা হচ্ছে ভি বাই আর। কি করে পেলাম, এইখানে এইটা, এই যে, ঠিক আছে। তো তোমাদের এখানে অ্যাকচুয়ালি কি লাগবে, স্যার আমাদের এত কিছু করে কি লাভ আছে, আমাদের কি লাগবে সেটা বলুন। তোমাদের লাগবে এই ইকুয়েশনটি আর এই ইকুয়েশনটি, সেটা অন্য কোনো ভাবে স্যার পসিবল, হ্যাঁ তুমি কার্ভ দেখে ডিটারমাইন করতে পারবে, ওই জন্য তোমাদের এই কার্ভটাকে চেনাচ্ছি, তোমরা যাতে কার্ভটা দেখে ডাইরেক্টলি ডিটারমাইন করতে পারো যে এই কার্ভটার নেচারটা কিরকম হবে, ঠিক আছে। এইবার দেখো
এই আইডিয়াটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে বলবে, যতটা বলেছি কারোর কোনো অসুবিধা, কারোর কোনো ডাউট? দেখি রিপ্লাই চাই। দেখো আমরা 27 জনই পড়ে আছি, মানে ক্লিয়ার কোয়ালিফিকেশন করলে এই 28 আর 29 জনই করব, ঠিক আছে? স্যার কি জিজ্ঞেস করলেন? আমি জিজ্ঞেস করলাম যে তোমরা বুঝতে পারলে কিনা এতটা যা বলেছি রিগার্ডিং ক্যাপাসিটর, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চার্জিং ভোল্টেজ, চার্জিং কারেন্ট, এই ব্যাপারে বুঝতে পারলে কিনা। শেষটা আমি বলতে চাইলাম এটাই, যে এই কার্ভের যে নেচারটা আছে, দেখো ই টু দি পাওয়ার, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর নেচার। সো দিস ইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর নেচার। তো এই কার্ভটাকে এইরকম দেখতে হবে, ঠিক আছে? এইবার যদি আমি এবার দেখো পরেরটা আমি স্কিপ করছি, ঠিক আছে? পরেরটা আমি স্কিপ করছি, বাট তোমরা কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু স্কিপ করার জন্য নয়। আমি বলছি ক্যাপাসিটরের যদি ডিসচার্জিং কে দেখতে চাই, আচ্ছা আমি একটা জিনিসকে পুরোটা করিয়ে দিচ্ছি, ক্যাপাসিটরের ডিসচার্জিং কে পুরোটা করাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ইন্ডাক্টরটা তোমরা নিজেদের মতো দেখতে পাবে। তোমাদের এমন একটা সমস্যায় আমরা ফেসে গেছি না, কি বলবো আর কি। সো দিস ইজ ক্যাপাসিটর চার্জিং, আর দিস ওয়ান ইজ অলসো ক্যাপাসিটর চার্জিং। আচ্ছা এইখানে ক্যাপাসিটরের চার্জিংটা আমি বলেছি, দেখো এখানে আমি ক্যাপাসিটরের চার্জিং এর পার্টটা বললাম, কি করে চার্জিং ভোল্টেজের ইকুয়েশনটা এলো। এইখানে আমি ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ, চার্জিং কারেন্ট দুটোকে ডিরাইভ করলাম, ঠিক আছে? এইবার আমি দেখো কি করব, এইবার আমি ক্যাপাসিটরের ডিসচার্জিংটাকে দেখবো, ঠিক আছে? দেখো ক্যাপাসিটরের ডিসচার্জিং মানে কি, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। ক্যাপাসিটরের ডিসচার্জিং মানে হচ্ছে এইদিকে সোর্সটা শর্ট সার্কিট হয়ে গেছে, ঠিক আছে? সুইচটাকে আমরা বন্ধ করে দিয়েছি, এদিকে সোর্সটাকে সরিয়ে দিয়েছি, দিয়ে এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে ছিল ক্যাপাসিটর, ঠিক আছে? এবার ক্যাপাসিটরটা এই পোলারিতে চার্জ হয়েছিল, এদিকে প্লাস এদিকে মাইনাস, তখন ও কি করবে, এইদিকে কারেন্ট পাঠাতে শুরু করবে। তো এইদিকে যদি কারেন্ট পাঠাতে শুরু করে, তো হোয়াট উইল হ্যাপেন, এখানে ধরো আর আছে, ঠিক আছে? এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হতে শুরু করেছে, এর অ্যাক্রসে ভোল্টেজ কত আছে, ভিসি আছে। তাহলে আমরা ভি এর যে ইকুয়েশনটা ছিল, দ্যাট ইজ আই ইনটু আর প্লাস ভিসি, সেখানে ভিটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে 0 সমান সমান আই ইনটু আর প্লাস ভিসি হয়ে গেছে, ঠিক আছে? এইবার তুমি সেম প্রসেসে ভিসিটা ডিটারমাইন করো। তো সেম প্রসেসে যদি ভিসিটা ডিটারমাইন করো, তাহলে কি হবে, ভিসি সমান সমান মাইনাস আই আর, আই মানে মাইনাস ডিকিউ ডিটি, ডিকিউ, দেখ আমি ফর্মুলা মনে রাখতে পারি না, ঠিক আছে? এটা আমি স্বীকার করছি, আমার কাছে ফর্মুলা মনে রাখা ইট ইজ আ ডিফিকাল্ট টাস্ক। তো আমি ফর্মুলাগুলোকে সবসময় প্রুফ করে করে বার করি। তো কিউ ইকুয়াল টু সিভিসি বাই ডিটি ইন্টু আর, দ্যাট ইজ মাইনাস আর সি ইন্টু ডিভিসি বাই ডিটি, ঠিক আছে? আমি একটু প্রুফ করে করে করতে ভালোবাসি, একটু ওল্ড ফ্যাশন, বাট এটা আমাকে কোনোদিন মানে ভুল হয় না, এর জন্য আমার ডিটি বাই আর সি দ্যাট ইজ ইকুয়াল টু ডিভিসি বাই ভিসি, ঠিক আছে? আর এখানে একটা মাইনাসটা আগে বসিয়ে দিলাম, এই যে মাইনাসটা ছিল এখানে আগে নিয়ে চলে গেলাম। এবার দুদিকে ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে, মাইনাস 1 বাই আর সি ইন্টু টি প্লাস একটা কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু এলএন ভিসি। এবার এইখানে তুমি ইনিশিয়াল কন্ডিশনটা পুট করো, এট টাইম টি ইকুয়াল টু 0, টাইম টি ইকুয়াল টু 0 তে কি ছিল, ক্যাপাসিটরটা ফুলি চার্জ হয়েছিল, তার মানে ভিসি ইকুয়াল টু ভি হবে। ভিসি ইকুয়াল টু ভি কেন হবে স্যার, কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ব্যাটারিটা লাগিয়েছিলাম, সেই ব্যাটারির কমপ্লিট ভোল্টেজটাই ভিসির অ্যাক্রসে চলে আসে, ঠিক আছে? যে ফ্র্যাকশনাল ভোল্টেজটা ড্রপ হয় ইন রেজিস্টার, সেটা খুব কম হয় বলে আমরা ওটাকে ভিসি ইকুয়াল টু ভি ধরে নিচ্ছি। তাহলে এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে কি লিখতে পারবো, মাইনাস 1 বাই আর সি ইন্টু 0 প্লাস কে হ্যাজ টু বি ইকুয়াল টু এলএন ভি। তাহলে কে সমান সমান কি লিখবো, কে সমান সমান লিখবো হচ্ছে এলএন ভি। এবার এখানে কে সমান সমান এলএন ভি পুট করলে মাইনাস 1 বাই আর সি ইন্টু টি প্লাস এলএন ভি ইকুয়াল টু এলএন ভিসি। তার মানে এখানে কত লিখবো, মাইনাস 1 বাই আর সি ইন্টু টি ইকুয়াল টু এলএন ভিসি মাইনাস ভি, ঠিক আছে? তার মানে এখানে কত হচ্ছে, দেখো এখানে কত লিখবো বলো, এদিকে চলে আসলে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই আর সি ইন্টু টি ইজ ইকুয়াল টু, এটা তো এলএন ভিসি মাইনাস এলএন ভি হবে, রাইট? বা এটাকে ডাইরেক্টলি লিখে দিচ্ছি এলএন ভিসি বাই ভি, আর কোনো অসুবিধা নেই আশা করি। তো এলএন ভিসি বাই ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আর সি ইন্টু 1 বাই আর সি ইন্টু টি। তাহলে ভিসি ভ্যালু কত আসছে, ভিসি উইল বি ইকুয়াল টু ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই আর সি ইন্টু টি। সো ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই ল্যামডা, মাইনাস টি ডিভাইডেড বাই ল্যামডা। তো এই যে রিপ্রেজেন্টেশনটা এলো, এটা কার রিপ্রেজেন্টেশন স্যার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর রিপ্রেজেন্টেশন। এইখানে যে ভোল্টেজটা বার করলাম স্যার, এটা কিসের ভোল্টেজ, এটা ক্যাপাসিটরের ডিসচার্জিং ভোল্টেজ। ক্যাপাসিটর
ডিসচার্জিং ভোল্টেজ। তোরা এগুলো জানিস তো রে নাকি? নতুন নয় তো, কেউ কেউ তো নিশ্চয়ই জানবে। স্যার স্টেডি স্টেট কন্ডিশনে ক্যাপাসিটর ওপেন সার্কিট বিহেভ করে, তাই না? আমি তো ট্রানজিয়েন্ট অ্যানালিসিস পড়ছি, আমি তো এখন স্টেডি স্টেট পড়ছি না, তো আমাকে এইভাবেই চলতে হবে। তো দেখো, তাহলে এখানে আমি যদি চার্জিংটা দেখি, চার্জিং এর ভোল্টেজটা ছিল প্রথমে এরকম, এবার ডিসচার্জিং এর নেচারটা, ব্যাটারি চার্জ কমে গেছে, তারা এখন তো চার্জিং ভোল্টেজটা ছিল এইরকম, আর ডিসচার্জিংটা কিরকম হচ্ছে, এরকম হচ্ছে। দেখো, বুঝতে পারলে সবাই, সব ভাই সকল বুঝতে পারলে? দিস ওয়াজ দ্য নেচার ফর হোয়াট? VC ইকুয়াল টু V ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই ল্যামডা। আর এটা কার জন্য হলো? VC ইকুয়াল টু V ইন্টু e টু দি পাওয়ার মাইনাস t বাই ল্যামডা। দেখো, বুঝতে পারলে? এবার রেকর্ডারটা দেখতো চার্জ আছে কিনা শুভ? চার্জ আছে? ঠিক আছে তো? 20% নিচে যেন না নামে। %20 নিচে নামে যেন না নামে। দেখো 1 ঘন্টা হয়ে কতক্ষণ হচ্ছে? 1 ঘন্টা হয়ে গেছে? 1 ঘন্টা হয়ে গেলে বন্ধ করে দেবে। 33 মিনিট? আর না, 33 মিনিট হবে না, 1 ঘন্টা কর। তো তো এইটা হচ্ছে কি আমাদের কাছে কিসের কি বেরোলো? এটা হচ্ছে আমাদের কাছে কি বেরোলো? ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে দেখো, ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন থেকে ক্যাপাসিটরের কার্ভ ড্র করতে পারবে তো? দেখো, বলো সবাই। কেউ রিপ্লাই করলো মনে হচ্ছে, কি রিপ্লাই এসেছে? হ্যাঁ, দেখো, তাহলে চার্জিং এর কার্ভ ড্র করতে পারলে, ডিসচার্জিং এর কার্ভ ড্র করতে পারলে, আশা করি। ঠিক আছে, এই নিয়ে কার কোনো আপত্তি নেই আশা করি। তো সিমিলারলি তোমরা বলো আই কি করে ড্র করব? এখান থেকে তোমরা আই তো লিখতেই পারবে, তাই না? এখান থেকে আই কে কত লিখবে বলো? বলো কি লিখবো? আই আমরা কি লিখেছিলাম এখানে? আই কে আমরা প্রথমে এর জন্য কিরকম দেখলাম? চার্জিং কন্ডিশনে এরকম দেখেছিলাম না? দেখো, এরকম দেখেছিলাম তো চার্জিং কন্ডিশনে। তো এবার কি এরকম কি, এবার কি বলবো বলো? সো দিস ওয়াজ আই চার্জিং। এবার আই ডিসচার্জিংটা বার করতে হবে। তো আই ডিসচার্জিং বার করার জন্য আমাকে কি করতে হবে? এই কন্ডিশন, এই যে ইকুয়েশনটা আছে, এই আই সমান সমান এখান থেকে আমার কত বেরোচ্ছে? দেখো, আই ইন্টু আর সমান সমান কত হচ্ছে? মাইনাস ভিসি হয়ে যাচ্ছে, তাই তো? মাইনাস ভিসি হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো বলো দেখি? এখানে কিরকম ভাবে করা যেতে পারে এটাকে বলো? এখান থেকে আমি কি বার করতে চাইছি? এখান থেকে আমি কারেন্টটাকে বার করতে চাইছি, আইটাকে। আর কারেন্ট বার করতে চাইছি, ডিসচার্জিং কারেন্টটাকে বার করতে চাইছি। তো ডিসচার্জিং কারেন্টের ডিসচার্জ কি হবে? এটা তো ঠিক আছে, এটা তো নিয়ে দেখি কার পয়েন্ট আছে, দেখি কি বলছে। কি করে করা যাবে বলো? নিচের দিকে হবে। আর কারো কিছু? স্যার মাইনাস ভিসি বাই এখানে অন্য আর। কিছু, এখানে আর কিছু বলার দরকার নেই, কারণ আমরা এখান থেকে ওই ডাইরেক্টলি ওই ফর্মুলাটা দিয়েও করতে পারি। আই ইকুয়াল টু ডিকিউ ডিটি ফর্মুলা থেকে বার করতে পারি। আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এবার দেখো, সি ডিভিসি ডিটি হবে। এবার ভিসি ভ্যালুটা তোমার জানা আছে। ভিসি ভ্যালু কত জানা আছে? এই যে বার করলে ডিসচার্জিং ভোল্টেজ, সি ভি বাইরে চলে এলো, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা। এটা হচ্ছে ডি বাই ডিটি। তার মানে এখান থেকে কত হচ্ছে? সি ইন্টু ভি ইন্টু মাইনাস 1 বাই ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা। এবার এটা মানে হচ্ছে আর সি। তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে মাইনাস ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা। কেলেঙ্কারি। দেখো, কেলেঙ্কারি কেন বলছি? তার কারণ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডার নেচারটা কিরকম ছিল? ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডার নেচারটা ছিল হচ্ছে এই যে এইরকম, বাট এখানে একটা মাইনাস সাইন আছে আগে। তার মানে সেম কার্ভটা হবে, বাট উল্টো ডাইরেকশনে হবে, মানে এরকম, এরকম সেম কার্ভ বাট উল্টো ডাইরেকশন। ঠিক আছে, ইনভার্ট।
এই কার্ভটা ইনভার্টেড হয়ে যাচ্ছে। এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটার ইনভার্টেড নেচার, এই কার্ভটার ইনভার্টেড নেচার মাইনাস ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই ল্যামডা, ঠিক আছে, মাইনাস অফ টি বাই ল্যামডা। সো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন অফ আই ডিসচার্জিং, ঠিক আছে, আই ডিসচার্জিং এর নেচার। তো কিভাবে ক্যাপাসিটর চার্জিং ইকুয়েশন কি হয়, ক্যাপাসিটরের ডিসচার্জিং ইকুয়েশন কি হয়, কারেন্টের চার্জিং ইকুয়েশন কি হয় এবং কারেন্টের ডিসচার্জিং ইকুয়েশন কি হয়, সেটা কিন্তু তোমাদের বার করতে হবে। তো আই চার্জিং এর ইকুয়েশনটা কি হবে, আই চার্জিং সমান সমান হচ্ছে ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই ল্যামডা, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো তোমরা আইদার প্রুফ করে খেয়াল রাখতে পারো, অথবা এই যে চার্জিং ভোল্টেজ, চার্জিং ডিসচার্জিং ভোল্টেজ, চার্জিং কারেন্ট, ডিসচার্জিং কারেন্ট বার করতে পারো। দেখো কারোর কোনো আপত্তি, কারোর কোনো কোশ্চেন? এবার তো মোটামুটি অনেকেরই ফিউজ উড়ে গেছে। আছিস তো রে সব? ইয়েস ইয়েস পল্লব, হ্যাঁ স্যার সিধু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা থাকো, তোমরা থাকলেই আমার পড়াতে ইচ্ছা করবে, তোমরা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ টানতে পারবো। দেখো ফিউজ গেছে পল্লব, ইয়েস 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 কালীপদ, ঠিক আছে। দেখো তো মোটামুটি এইটা হয়ে গেল আমাদের ক্যাপাসিটরের চার্জিং এবং ক্যাপাসিটরের ডিসচার্জিং এর একটা ইকুয়েশন, কি করে আসে, তার রিপ্রেজেন্টেশন কি আছে না আছে সেইগুলো, ঠিক আছে। তো এই পোর্শনটা তোমরা একটু ভালো করে বুঝবে, যেখানে আমি যে পয়েন্টগুলো কিভাবে হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের বলেছি। এইবার আমি জাস্ট এরই একটা সিনোনিমাস জিনিস ড্র করছি, ঠিক আছে। তো সেই সিনোনিমাসটাকে তোমরা জাস্ট একটু ফলো করো, আর কিছু করার দরকার নেই। সেটা হচ্ছে আমি একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে একটা কমন কার্ভ ড্র করছি, তোমরা জাস্ট এইটাকে সিনোনিমাস হিসেবে ব্যবহার করো। দেখো প্রথমে কি বেরিয়েছিল এইরকম, তারপর বেরিয়েছিল এইরকম, এটা ছিল ভোল্টেজ, ভোল্টেজ চার্জিং, এটা ছিল ভোল্টেজ ডিসচার্জিং, ভোল্টেজ ডিসচার্জিং, আর এইখানে ছিল কি, এইখানে ছিল হচ্ছে, এইখানে ছিল হচ্ছে গিয়ে এইরকম, আর এরপরে ছিল হচ্ছে গিয়ে এরকম, ঠিক আছে। আমি জাস্ট একটা ট্রিক বলছি, কি বলছি, ট্রিক, কি বলছি, ট্রিক বলছি। ট্রিকটা হচ্ছে এইরকম, ক্যাপাসিটরের ভোল্টেজ আর ইন্ডাক্টরের কারেন্ট সেম হবে। কি বললাম, ক্যাপাসিটরের ভোল্টেজ প্রোফাইল আর ইন্ডাক্টরের কারেন্ট প্রোফাইল সেম হবে। এটা কি ছিল, ক্যাপাসিটরের ভোল্টেজ প্রোফাইল, ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ প্রোফাইল, ক্যাপাসিটরের ডিসচার্জিং ভোল্টেজ প্রোফাইল। এইটা হয়ে যাবে ক্যাপাসিটরের, এই ইন্ডাক্টরের চার্জিং কারেন্ট, এটা হয়ে যাবে ইন্ডাক্টরের চার্জিং ডিসচার্জিং কারেন্ট। এটা কি হয়ে যাবে, ইন্ডাক্টরের চার্জিং কারেন্ট, আর এটা হয়ে যাবে ইন্ডাক্টরের ডিসচার্জিং কারেন্ট, ইন্ডাক্টরের ডিসচার্জিং কারেন্ট। এইটা হয়ে যাবে ইন্ডাক্টরের কি হবে বলো, চার্জিং ভোল্টেজ, আর এইটা হয়ে যাবে ইন্ডাক্টরের ডিসচার্জিং ভোল্টেজ। কি বললাম বুঝতে পারলে? দেখো বলো, কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলো। ইট ইজ আ ডুয়াল হয়ে থাকে এদের নেচারটা, ঠিক আছে, এদের নেচারটা ডুয়াল হয়ে থাকে। তো জাস্ট আমি একটা জায়গাকে একটু স্কিপ করলাম, কিছু করার নেই ভাই। হ্যাঁ সৌরভ, বুঝতে পেরেছো? দারুণ ব্যাপার তো। সৌরভ বলো, বোঝা গেছে? তো তোমাদের এগুলো হয়নি, তোমরা পড়োনি এগুলো, কেউ কেউ না কেউ তো পড়েছো, ভুলে গেছি স্যার। ভুলে গেছে তো, ইট ইজ গুড। মানুষ মনে রাখবে, ভুলে যায় বলেই মানুষ বেঁচে আছে। মানুষ যদি সব মনে রাখতে পারতো না, মানুষ এতদিন পাগল হয়ে যেত। হ্যাঁ মানুষ কিছু মনে নেই, আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো মানুষ যদি সবকিছু মনে রাখতে পারতো, উই উড হ্যাভ বিন লস্ট, মানে আমরা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতাম আর কি, ঠিক আছে। তো সব মনে নেই বলেই আমরা ভালো আছি, ঠিক আছে। আর কি ইন্ডাক্টর ইনিশিয়াল কন্ডিশন ওসি বিহেভস করে, তাই তো? হ্যাঁ অবশ্যই, ইন্ডাক্টর ইনিশিয়ালি কি হিসাবে বিহেভ করে, এই কার্ভটা কি বলছে, কার্ভটা কি বলছে বলো, কার্ভটা বলছে এই ইন্ডাক্টর ইনিশিয়ালি শর্ট সার্কিট হিসেবে বিহেভ করে। দেখ কার্ভটা কি বলছে, দেখো
আমি তো এই যে কার্ভটা ড্র করলাম, এই কার্ভটা বললাম না, এইটা বলছে যে ক্যাপাসিটার ইনিশিয়ালি বিহেভস অ্যাজ এ শর্ট সার্কিট। তাহলে ইন্ডাক্টর কি হবে? ওপেন সার্কিট হবে, রাইট? ঠিক আছে, ইন্ডাক্টর তাহলে কি হবে? ইনিশিয়ালি বিহেভস অ্যাজ এ ওপেন সার্কিট। এই ব্যাপারগুলো তোমরা ডিরাইভ করবে। আমার আগে আমার বোঝানোর দরকার হচ্ছে তোমাকে যে রিকোয়ার্ড যে ইকুয়েশনস রয়েছে, যে ফিজিক্যাল কন্ডিশনস রয়েছে, সেই ফিজিক্যাল কন্ডিশনস গুলোকে তোমাদেরকে মাথায় ঢোকানো, ঠিক আছে? এবং কিভাবে জিনিসগুলোকে অতি সহজে তোমরা মনে রাখতে পারবে, কিভাবে জিনিসগুলোকে তোমরা রিয়ালাইজ করতে পারবে, সেটা হচ্ছে আমার কাজ। এখান থেকে আরো একটা ডেরিভেশন করা যায় যে inductor does not allow certain changes in current, does not allow certain changes in current, ঠিক আছে? সেইখানে যদি আমি ক্যাপাসিটর বলি, it does not allow certain changes in, does not allow certain changes in current, certain changes in voltage, capacitor does not allow certain changes in voltage। তো এই পয়েন্টটাকে আমরা নোট করে রাখবো। এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভবিষ্যতে অনেক কিছু ডিসকাশন করব, ঠিক আছে? এবং তোমরা যেহেতু আমার কাছে পড়ছো, তো দেখবে আমরা স্কিম সার্কিট করি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসিং এর সাবজেক্টে পড়বো, ঠিক আছে? এই যে স্টেটমেন্ট তোমরা ইন্ডাক্টর চার্জিং ডিসচার্জিং এ তৈরি করলে, তো এই চার্জিং ডিসচার্জিং স্টেটমেন্টটা ব্যবহার করবো কোথায় গিয়ে জানো? একটা বেসিকের মধ্যে ব্যবহার করবো, ঠিক আছে? যে কিভাবে একটা সার্কিট থিওরি সাবজেক্টটা একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নয়, সেটা কিভাবে অন্য সাবজেক্টগুলোর সাথে মিশে আছে, সেই জিনিসটা বুঝতে হবে। আমরা অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিঙ্গেল সাবজেক্ট হিসেবে পড়াশোনা করব, ঠিক আছে? এটাই হবে আমাদের টার্গেট। দেখো, বুঝতে পেরেছো কিনা সবাই? আর যারা বুঝতে পারেনি তারা নো লিখবে, যারা বুঝতে পেরেছে তারা ইয়েস লিখবে। সো দেখো, রিপ্লাই করে একটু ভাষা বল, সবাইকে বলছি, ঠিক আছে? ভাই বোন সবাই আছে, সবাই বলো। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের কাছে ইন্ডাক্টরের ডিসচার্জিং, ঠিক আছে? ইন্ডাক্টরের চার্জিং, ইন্ডাক্টর ডিসচার্জিং। তো এই যে আমি ফাঁকিটা মারলাম, তোমরা কিন্তু এই ফাঁকিটি দেবে না, ঠিক আছে? তোমাদের হাতে যদি সময় থাকে, তোমরা, আমি একটা লিংক দিয়ে দেবো, তো সেইখানে এটা কিন্তু ডিটেলটা রয়েছে, এই ডিটেলটা তোমরা একটু ফলো করবে, বাট ট্রিক্স হিসাবে তোমরা এইভাবে খেয়াল রাখবে। এবার দেখো, এইভাবে এবার এখান থেকে একটা প্রবলেম আমরা নিয়েছি, ঠিক আছে? এই প্রবলেমটা আমরা করার চেষ্টা করছি। টোটাল এখানে 4টে প্রবলেম আমি দিয়েছি, ঠিক আছে? তো এই 4টে প্রবলেমের মধ্যে আমি 2টো প্রবলেম বা একটা প্রবলেম করছি, আর বাকি প্রবলেমগুলো তোমাদের জন্য দিয়ে রাখছি। তোমরা যদি না পারো, ইন দ্যাট কেস আই উইল অলসো সলভ, ঠিক আছে? আমি সলভ করে দেবো যদি তোমরা না পারো, আদারওয়াইজ আই উইল সলভ। তো দেখো, ট্রাই করো। এই কোশ্চেনটা কি হবে? বলেছে একটা 8 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, একটা ক্যাপাসিটর আছে যার ক্যাপাসিটেন্স বলে দিয়েছে 8 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? ইজ বিং চার্জড এট এ ভোল্টেজ, ইজ বিং চার্জড বাই এ ভোল্টেজ অফ, তার মানে ভি বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? 400 ভোল্ট। এবার বলে থ্রু এ 0.1 মেগা ওহম রেজিস্টার, মানে 8টা কত আছে? 0.1 মেগা ওহম দেওয়া আছে। হাউ লং উইল ইট টেক টু ডেভেলপ আ পটেনশিয়াল ডিফারেন্স অফ 300 ভোল্টস, মানে ভিসি কত হবে? 300 ভোল্ট। টাইম রিকোয়ার্ড কত চেয়েছে, সেটা বার করতে বলেছে। হাউ লং ইট উইল টেক, and also find the fraction of the energy that is stored in the capacitor। তো দেখো, এইটা কি বলেছে? ক্যাপাসিটরের চার্জিং বলেছে। তো দেখো, ক্যাপাসিটরের চার্জিং বলেছে কি বলেনি? বলো। স্যার। তাহলে ক্যাপাসিটরের চার্জিং ইকুয়েশন লিখো, VC equal to V into 1 minus e to the power minus t by lambda। তাহলে দেখো, VC সমান সমান কি লিখবো? 300। V সমান সমান কত লিখবো? 400। 1 minus e to the power minus t divided by RC। এবার দেখো, 300 by 400, চন্দনের অবস্থা খারাপ হয়ে গেছে, চন্দন আর নিতে পারছে না। চন্দন, চন্দন, হ্যাঁ হ্যাঁ স্যার। আছিস তো? না না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আছি। শরীর ঠিক আছে তো? অসুবিধা হ্যাঁ অসুবিধা ঠিক নেই আছে। তো? আচ্ছা, তো 0.8 ইনটু মাইক্রোফ্যারাড, ঠিক আছে? আচ্ছা দেখো, 0.6 ইনটু 0.6 দুটো কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 3/4, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস টি ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে? 0.8, ঠিক আছে? মনে রাখবে, আমাদের চাকরি পাওয়াটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
এখন কোনো ক্লান্তি শরীরে আসতে দেবে না, আর কোন রকম ক্লান্তিকে শরীরে জায়গা দেবে না। ঠিক আছে, মনে রাখবে তুমি যে টাস্কটা ঠিক করেছো যে আজকে আমি এটা কমপ্লিট করেই তবে ছাড়বো, ততক্ষণ না পর্যন্ত ঘুমোবো না, ততক্ষণ পর্যন্ত তুমি লেগে থাকবে। ঠিক আছে, কোয়ালিফিকেশনটা সেইখান থেকে আসবে, তোমার ডিটারমিনেশন ডিসাইড করবে তোমার কোয়ালিফিকেশনটা। আমি বারবার বলছি, এখানে 29টা ছেলে আছে ইনক্লুডিং মি, ঠিক আছে, 30-31টা ছেলে আছে। এই 30-31টা ছেলে জানবে কোয়ালিফিকেশন করার মানে অরিজিনাল অধিকার রাখে। ঠিক আছে, উই হ্যাভ স্টার্টেড ফ্রম 6, এখন 9:15 বাজছে। ঠিক আছে, তো যাদের এই কারেজটা আছে ধরে রাখবা, তারা ঠিক পারবে। সো e⁻t/0.8 সমান সমান কত হচ্ছে 1 - 3/4, 1/4। তার মানে বলো এখান থেকে কত হচ্ছে -t/0.8 ইকুয়াল টু ln 1/4। সো t সমান সমান কত হচ্ছে 0.8 ইন্টু মাইনাস অফ ln 1/4। বল ভাই কত হচ্ছে এটা গুণ করলে, এটা কত হচ্ছে বল রে, বল কত হচ্ছে এটা। ক্যালকুলেটরটা তো ক্যালকুলেটর আছে, দাঁড়া দেখছি। কেউ একজন বলো অ্যান্সার। 1.10 1. আচ্ছা সামনে মাইনাস আছে না? না না, এর ln 1/4 তো মাইনাস আসবে, এটা 1 পয়েন্ট কি হবে বল, ঠিক বলছিস 1.10 10, হ্যাঁ 1.10 1019 এরকমই একটা আসবে, 1019 বা 109 এরকম কিছু একটা আসবে। যাই হোক 109 হচ্ছে। 109। সো দেখো এটা আমার কাছে কি বেরিয়ে গেল, দ্য ফ্র্যাকশন অফ দ্য টাইম বেরিয়ে গেছে। সেকেন্ড কি বলছে যে ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ দ্য এনার্জি, the final fraction of the final energy। তো ফাইনাল এনার্জি কি করে বার করব? তো প্রথমে আমাকে কনসিডার করতে হবে 300 ভোল্টে কতটা এনার্জি আসছে ডিভাইডেড বাই 400 ভোল্টের জন্য কতটা এনার্জি হচ্ছে। মানে ধরো E300 এনার্জি ইন 300 ভোল্ট ডিভাইডেড বাই এনার্জি ইন 400 ভোল্ট, এইটা বার করতে বলেছে। তার মানে কত হবে হাফ সি 300 স্কয়ার ডিভাইডেড বাই হাফ সি, তোমার এখানে কত হচ্ছে 400 স্কয়ার। এটা বার করো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, হাফ সি 300 স্কয়ার বাই হাফ সি 400 স্কয়ার, এটা করলেই হবে। ঠিক আছে, এবার 300 বলতে কোনটা বলেছে, হ্যাঁ 300 ঠিকই আছে। কর এটা কত হচ্ছে দেখ, হাফ সি 300 স্কয়ার হাফ সি 400 স্যার এই জায়গাটা আরেকবার বলে দিন। আচ্ছা এইখানে হচ্ছে দেখো বলেছে যে ফ্র্যাকশন অফ দা ফাইনাল এনার্জি স্টোরড ইন দা ক্যাপাসিটর। এটা মানে হচ্ছে দেখো ইনিশিয়াল এনার্জি কত ছিল, ইনিশিয়াল এনার্জি মানে ফাইনাল টোটাল এনার্জি কত হবে, হাফ সিভি স্কয়ার হবে। এবার দেখো যখন আমি 400 ভোল্ট অবধি নিয়ে যাব তখন তার মধ্যে কতটা এনার্জি জমবে, হাফ সি 400 স্কয়ার অবধি হবে। ঠিক আছে, কিন্তু আমি কতটা পৌঁছেছি 300 ভোল্ট অবধি পৌঁছেছি, তার মানে কতটা এনার্জি আছে, হাফ সি 300 স্কয়ার এনার্জি আছে, তাই তো। এবার এই দুটো রেশিও বার করতে বলেছে, যে বলেছে ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ দ্য ফাইনাল এনার্জি। ফাইনাল এনার্জি কত ফ্র্যাকশন অবধি পৌঁছতে পেরেছি, এতটা পৌঁছেছি, টোটাল হচ্ছে এতটা, তাহলে ফ্র্যাকশন অফ এনার্জি এর রেশিওটা, ফ্র্যাকশন অফ এনার্জি হচ্ছে এর রেশিওটা 0.56 0.56 0.56 is the correct answer। 56 এর পরে কি আছে, 0.56 এর পরে কি আছে বল, 25 5625। তার মানে এটা হচ্ছে 56.25%, রাইট। 56.25% হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য এনার্জি দ্যাট ইজ বিং স্টোরড। 56.25% হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য এনার্জি দ্যাট ইজ বিং স্টোরড। ঠিক আছে, সো এইটা হয়ে গেল আমাদের কাছে গিয়ে সার্কিট থিওরি এই প্রবলেমটা। দেখো বোঝা গেল কি করলাম, দেখো সবাই বলো, চেষ্টা করো। আসলে আজকে একটু হেভি ডোজ হয়ে গেছে আজকে, মানে রেজোনেন্সটাও একই দিনে পড়ে গেছে, তারপরে ফিল্টারটাও পড়ে গেছে, তার সঙ্গে ট্রানজিয়েন্ট পড়ে গেছে। ইয়েস স্যার, বলো শান্তিময়। স্যার মাইক্রোফ্যারাডই থাকবে। এই তো মাইক্রোফ্যারাডটাকে ফ্যারাড করে দিয়েছি, দেখ না এখানে 8 × 10⁻⁶ করে দিয়েছি, আর 0.1 × 10⁻⁶ করে দিয়েছি। ঠিক আছে, যাদের বুঝতে অসুবিধা আছে একবার ইয়েটা দেখে নেবে, ঠিক আছে, রেকর্ডিংটা একবার দেখে নেবে চালিয়ে, যেখানে উড়ে যাচ্ছে সেই জায়গাটা রেকর্ডিংটা উড়ে দেখে নেবে। ঠিক আছে, সো এই পোরশনটার জন্য এই রকম অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। ঠিক আছে, মোস্টলি এক্সপেক্টেড। তো এই রিলেটেড আমি আরো 3টে অঙ্ক সিমিলার টাইপের দিয়েছি, যেখানে তোমার
ক্যাপাসিটার রিলেটেড একটা আছে যেখানে ডিসচার্জিং ইকুয়েশনটা, আগেরটা তো এখানে চার্জিং ইকুয়েশন ব্যবহার করলাম, এইখানে ডিসচার্জিং ইকুয়েশনটা ব্যবহার করে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এইখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ইন্ডাক্টর দিয়েছি, ওই রকম ডিসচার্জিং ইকুয়েশন ব্যবহার করে করতে হবে। এইটা দিয়েছি চার্জিং ইকুয়েশন ইন্ডাক্টরে ব্যবহার করে করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের অঙ্ক আমি দিয়েছি, তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দেবো, তোমরা সলভ করার চেষ্টা করবে। যদি না পারো আমায় অবশ্যই গ্রুপে জানাবে, আমি তোমাদের সলিউশন পাঠিয়ে দেবো, ঠিক আছে। সো এইটা হয়ে গেল আমাদের ট্রানজিয়েন্টের পোর্শনটা। দেখো এই পোর্শনের যে অঙ্কগুলো তোমরা করবে, যদি না পারো স্যার এর মানের জন্য ক্যালকুলেটর লাগবে, হ্যাঁ এর মানের জন্য ক্যালকুলেটর লাগবে, কিন্তু একটু প্র্যাকটিস করো। বাট আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে কনসেপ্টটা ধরো যে কিভাবে চার্জিং ইকুয়েশন, কিভাবে ডিসচার্জিং ইকুয়েশন, ইন্ডাক্টর কারেন্টের কার কোনটা ইকুয়েশন এবং কিভাবে করতে হয় সেটা যেন বুঝতে পারো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো তোমরা এই 4টে অঙ্ককে কিন্তু অবশ্যই করবে এবং তোমার কপির মধ্যে অবশ্যই সেভ করে রাখবে। তো আমাদের ট্রানজিয়েন্ট ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। এবার ছোট করে আমরা 3 ফেজ সার্কিটটা একটু পড়বো। 1 মিনিট আসছি।